This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নওশাদ সিদ্দিকী বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এবার জঙ্গি বলে আক্রমণ শওকত মোল্লার। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এবার জঙ্গি বলে আক্রমণ শওকত মোল্লার। খুনি নওশাদ সিদ্দিকীর অনুগামীরা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। 12 থেকে 14 জন তৃণমূল কর্মীর হাত পা ভেঙে দিয়েছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা ভাঙড়ের মাটিতে এইসব কর্মকাণ্ড করেছে। ভাঙড়ের বামনঘাটা সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে চড়া সুরে আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকতের বিরুদ্ধে মানহানি মামলা করব, ওকে কোনোভাবেই ছাড়বো না, পাল্টা হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী। এই খুনি নওশাদের সিদ্দিকী তার যে চামচারা প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকে, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব, এটা বলে রাখছি। বেটাকে ছাড়বো না। বাংলা সীমান্ত ব্যবহার করে কি অস্ত্র বিস্ফোরক পাচারের ছক কষা হয়েছিল? ধৃত কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় বিস্ফোরক এরকমই বেশ কিছু তথ্য উঠে আসছে। আইইডি বানানোর ষড়যন্ত্র ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। জিলেটিন স্টিক জোগাড় করতে বীরভূম ও রাজমোহনের খাদান এলাকায় যায় ধৃত সাদ রাজি। সূত্র মারফত সেই খবরও পাওয়া যাচ্ছে। সাদের জোগাড় করা বিস্ফোরক কোথায় গেল তদন্তে গোয়েন্দারা। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড করছেন গোয়েন্দারা। জাভেদ ও সাদের টার্গেট একই। ফোনের তথ্য ডিকোড করে মনে করছেন গোয়েন্দারা পিওকে থেকে জাভেদকে মেসেজ পাঠায় লস্কর হ্যান্ডলাররা। বাংলাদেশের জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগও ছিল এই জাভেদদের, খবর সূত্রে। রাজ্যের একের পর এক জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তার করা হচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। মৎস্যজীবীদের সঙ্গে মিশে ভারতে ঢুকছে জঙ্গিরা। ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চলছে আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্বাভাবিকভাবে এই বিষয়টাকে এবার অস্ত্র করে রাজ্যের সরকারকে, রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন। রাজ্যে একের পর এক জায়গা থেকে যে জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে, মুর্শিদাবাদের পর ক্যানিং, সেই পুরো বিষয়টিকে কেন্দ্র করে এবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শুনুন। যে জঙ্গি ধরা পড়ে 4 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, ভোট ব্যাংকের রাজনীতি, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। বাংলায় যখন একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ঠিক সেই আবহেই তো আগামীকাল বড়দিন রয়েছে। আর কয়েকদিন পরেই আবার বর্ষ শেষের উৎসব রয়েছে। মহানগরে এবার স্বাভাবিকভাবে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তার ব্লু প্রিন্ট তৈরি পুলিশের। পার্ক স্ট্রিট, আলন পার্ক, বউবাজারের পানশালায় কড়া নজরদারি চলছে। বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও বাড়তি নজর লালবাজারে। শহরে প্রতিটি থানা, ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার সিসি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের নিরাপত্তায় এবারও কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন থাকছে। বর্ষবরণের রাতে কাদের আনাগোনা কন্ট্রোল রুম থেকে তদারকিতে পুলিশের উচ্চ পদস্থ অফিসারেরা নজরদারি চালাবেন। বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে এই পার্ক স্ট্রিটকে। গোটা পার্ক স্ট্রিট এবং মহানগর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার বিষয়টা ঠিক কতটা জোর দেওয়া হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। সুশোভন।
দেখো, আজকে থেকে যেহেতু প্রচুর লোক একবারে পার্কস্ট্রিটমুখী হবে এবং গতকাল থেকেই কিন্তু কলকাতা পুলিশ সজাগ, এবং সেই জায়গায় বিশেষত বেশ কিছু ওয়াচ টাওয়ার করা হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার তারা একেবারে পার্কস্ট্রিটের বেশ কিছু জায়গায় তারা মোতায়েন থাকছেন, মূলত একেবারে জোন করে দেওয়া হয়েছে। আর বিশেষত পার্কস্ট্রিট লাগোয়া মার্কিউ স্ট্রিট সেই সমস্ত জায়গাও কিন্তু একেবারে যেমন পুলিশ মোতায়েন থাকছে, সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকছে। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ, যাতে কোনো অসুবিধা না হয় বা যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য কিন্তু একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকছে এবং অন্যদিকে পানশালা, রেস্তোরাঁ, তার সঙ্গে যে হোটেল, সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেকিং করছে কলকাতা পুলিশ। এবং নাকা চেকিংও কিন্তু শহর কলকাতার বিভিন্ন প্রান্তে করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারে বর্ষবরণের রাত এবং বড়দিনের রাত্রেও কিন্তু কলকাতা পুলিশ সজাগ। একদম, অনেক ধন্যবাদ। কি বলেছেন পুলিশ কর্তারা, একবার শোনা যাক। এটা যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে, এটা একদিনের কাজ নেই, মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি, অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়। অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়, ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো শুধু এটাই নেই, আমরা বাংলাদেশে কি ডেভেলপমেন্ট হচ্ছে ওর উপর আমাদের নজর আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে যত ইনপুট আসছে ওর উপর আমাদের টিম কাজ করে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ নজর রাখা হচ্ছে, সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে, তো তার উপর বিশেষ নজর আছে। মহানগরের নিরাপত্তার ছবি দেখালাম, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের নিরাপত্তার ছবিটাও তো দেখাতে হবে, কারণ অনুপ্রবেশের ঘটনা, বিভিন্ন জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা, এই সমস্ত বিষয় যথেষ্ট ভাবাচ্ছে। কুমারগঞ্জের পর এবার হিলি সীমান্ত পুলিশের জালে আরও এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পাকড়াও যুবক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরে প্রথম পাসপোর্ট তৈরি করেন। তবে তারও আগে থেকে ভারতেই ছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানা পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট এবং সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি এদেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে বলে জানা গিয়েছে, তা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ জারি ছিল। ধৃতের 4 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাগুলোই প্রমাণ করছে যে ভারতবর্ষের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার না থাকার জন্য, যেটা বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, জার্মানির আছে, সবার ন্যাশনাল রেজিস্টার আছে, যে আমার নাগরিক কারা, ভারতবর্ষের একমাত্র নেই। তো স্বাভাবিকভাবে সেই অসুবিধাগুলো চলছে। তো স্বাভাবিক এরকমই হবে, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা। পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন, আপনার কাছে চিঠি যাবে, 5,000 টাকা ধরিয়ে দেবেন, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এগুলো রাজ্য সরকারের কিছু করার নেই। আর রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো বর্ডার আছে, পাঞ্জাবে বর্ডার আছে, অন্য জায়গায় বর্ডারগুলো আছে, সেগুলোর অবস্থা একটা দেখতে হবে। দেশ পরিবর্তনের সঙ্গে বদলে গেল অনুপ্রবেশকারীর বাবার নামও। পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে তৈরি করে ভোটার কার্ড এবং আধার কার্ড, পরিবর্তন হয়ে যায় বাবার নাম। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি স্বর্গরাজ্য কি পরিণত হয়েছে এই মুর্শিদাবাদ? এই তথ্য সামনে আসার পর একের পর এক প্রশ্ন উঠছে। রবিবার রাতে লালগোলা থানার ছাতায় ডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরিযায়ী শ্রমিক শওকতকে। ধৃতের নাম শওকত শেখ। ভারতীয় পরিচয়পত্র যেখানে রয়েছে সেখানে তার বাবার নাম নওশাদ আলী, আর পুলিশের এফআইআরে উল্লেখ বাংলাদেশে তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। জাল নথি তৈরির আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। আর ধৃতকে 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ লালবাগ মহকুমা আদালতে। চক্রের শিকড় ঠিক কত দূর, কারা কারা জড়িয়ে রয়েছে এই জাল নথি চক্রের সঙ্গে, তা ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। এ তো রাজ্য
রাজ্যের ছবি দেখালাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে জাল নথি তৈরি হচ্ছে, কিভাবে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে তা তো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু চিন্তার জায়গা কোনটা জানেন? রাজধানীতেও অনুপ্রবেশ চক্র। সেখানে তো এবার বড় সড়ো অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস হলো। দিল্লি পুলিশের জালে 11 বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিশেষজ্ঞদের দিয়ে নকল আধার ভোটার তৈরি করে ধৃতরা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। এ তো রীতিমতো উদ্বেগের, রীতিমতো চিন্তার। এই রাজ্যের আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখছি, এবার খাস রাজধানীতে দিল্লিতে। দেখো, আমি প্রথম যে এলাকায় আছি সেই এলাকার ছবি তোমাকে দেখাবো। আমি এই মুহূর্তে রয়েছি দিল্লির কালিন্দিকুঞ্জ এলাকায়। এই এলাকা থেকেই গতকাল এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে হজরত নিজামুদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের দুজনের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছিল তার ভিত্তিতেই মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই জায়গাটার ছবি দেখাবো। এখানে যে জায়গার ছবি দেখতে পাচ্ছ, এই জায়গা দিল্লির অন্যতম রোহিঙ্গা ক্যাম্প হিসেবে পরিচিত এবং এই রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ থেকে বহু মানুষ এসে দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই মুহূর্তে পুলিশের নজর রয়েছে মূলত এই জায়গাটিতে। এই এলাকার মানুষ তারা অনেকেই হিন্দি বা বাংলা তারা অনেকেই বোঝেন না এবং সেই কারণের জন্য যথেষ্ট সমস্যা, বা তারা বুঝলেও কেউ এখন মুখ খুলতে চান না। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 11 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত ডকুমেন্টস ফর্জ করছিল, এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল। অর্থাৎ তারা জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করে দিচ্ছিল বাংলাদেশিদের। এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য যে প্রক্রিয়া দরকার সেটাই তারা মূলত ফেসিলিটেট করছিল। এই জায়গার রোহিঙ্গা ক্যাম্প দীর্ঘদিন ধরে চলছে। এর পরবর্তী ক্ষেত্রে এই 11 জনকে জিজ্ঞাসাবাদ করে এই এলাকাগুলোর দিকেই মূলত এই মুহূর্তে নজর। এবং দিল্লির এলজি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কলোনি এলাকাগুলিতে প্রত্যেক মানুষের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং আজ সকাল থেকে দিল্লিতে সেই কাজটাই কিন্তু চলছে বিভিন্ন জায়গা জুড়ে। একদম, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ দিল্লিতে যেখানে কড়া নজরদারির ব্যবস্থা, প্রত্যেকটা মুহূর্তে নজরদারি ঘেরাটো, পুলিশের নিরাপত্তা থাকে, সেই জায়গায় এই ধরনের একের পর এক অনুপ্রবেশ, গ্রেপ্তারের ঘটনা এবং সেখানে জাল নথি তৈরি হচ্ছে, এটা যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। बांग्लादेश में किसी का नाम आ रहा है, उस वाले एंगल पे हम लोग काम कर रहे हैं। हमारी टीम गई हुई है ऑलरेडी, उस एंगल पे काम करा जा रहा है। और इनके बांग्लादेशी आई कार्ड्स भी हमको मिले हैं, जो ओरिजिनल बांग्लादेश के इनके आईडी कार्ड्स बनते हैं और डेट ऑफ बर्थ सर्टिफिकेट बनते हैं, वो भी हमने रिकवर कर लिए हैं। ये लोग इनमें अलग अलग डेट्स पे आए हैं, जैसे कुछ लोग इस जुलाई में आए थे, कुछ लोग 2 साल पहले आए थे। ये जो वेबसाइट चला रहा है, ये एक रजत मिश्रा नाम का आदमी है जो वेबसाइट चला रहा है। ये 2022 से वेबसाइट चला रहा है। उसकी वेबसाइट कई बार ब्लॉक हो जाती है तो नई वेबसाइट खोल लेता है। उसने अपने जीजा सोनू कुमार के साथ मिलकर इस वेबसाइट को करा गया है। उसमें फर्जी ही डॉक्यूमेंट्स लगते हैं। वो फर्जी डॉक्यूमेंट्स कई जगह ये लोग यूज़ करते हैं। हमने 2 अभी अकाउंट्स उसमें से देखे हैं, इसमें लगभग हमें 200 के आसपास फर्जी डॉक्यूमेंट्स मिले हैं। उसकी हम तफ्तीश कर रहे हैं कि वो डॉक्यूमेंट्स कहाँ पे यूज़ हुए हैं, किस किस ने बना रखे हैं। क्या ये 200 बांग्लादेशियों के हैं या अन्य के? नहीं, अन्य लोगों के भी हैं। इसमें ये 4 लोग हमारे बांग्लादेशी हैं, ये लोग उनमें से वन ऑफ द यूजर्स हैं हमारी नया फर्जी सर्टिफिकेट्स में। लगभग 21 हमने अभी जो आधार कार्ड सीज किए हैं, जो डिसीज था उसके घर से, तो 21 आधार कार्ड तो हमने सीज कर लिए हैं। साथ ही साथ 6 पैन कार्ड भी सीज किए और 4 वोटर कार्ड भी सीज किए। সবার প্রথমে এবার একটু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখি, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যেন একেবারে টানটান সিনেমার চিত্রনাট্য। কেন এই কথা বলছি? কারণ ফের উপাচার্যের সঙ্গে সংঘাত রাজভবনে। সমাবর্তন বেআইনি দাবি করে রাজভবন। সকাল 9:30 নাগাদ সমাবর্তন অনুষ্ঠানে বাধা দেন আচার্য তথা রাজ্যপাল। দাবি বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যের সহ উপাচার্যের স্ত্রীকে ফোনে সমাবর্তন না করার কথা জানানো হয় বলে দাবি। আচার্য না আসায় দুঃখ প্রকাশ সহ উপাচার্যের। এই নিয়ে পরপর 2 বার সমাবর্তনে এলেন না উপাচার্য। নিয়ম মানা হয়নি, তাই আচার্য আসেননি দাবি আচার্যের প্রতিনিধির। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনে ডিগ্রি নিয়ে পরে তো বিতর্ক হবে না তো, এরকম প্রশ্ন উঠছে গবেষক পড়ুয়ারদের পক্ষ থেকে। ইতিমধ্যে উপাচার্যকে কারণ দর্শানোর চিঠি রাজ্যপালের। প্রত্যুত্তরের চিঠিতেও সন্তুষ্ট নন সিবি আনন্দ বোস, তাই রাজ্যপাল ছাড়াই আজকের এই সমাবর্তন অনুষ্ঠান হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আর বিতর্ক যেন একযোগে সবসময়। গত বছরের মতো এবছরও পিছু ছাড়ল না বিতর্ক। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে এলেন না আচার্য সিভি আনন্দ বোস। এর আগেই আচার্যের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সমাবর্তন অনুষ্ঠানের কথা বলছেন তা বেআইনি। তার কারণ সঠিক নির্দিষ্ট নিয়মবিধি পালন করে আচার্যকে এই কনভোকেশনে ইনভিটেশন পাঠানো হয়নি। তারপরেও অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমর্থন করার সিদ্ধান্ত নিল, কারণ তাদের দাবি তারা আইন মেনেই সমাবর্তনের পথে হাঁটছেন।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোচ মেম্বার মনোজিৎ মণ্ডল তিনি মারাত্মক অভিযোগ করলেন, পরিষ্কারভাবে তিনি দাবি করলেন যে রাজভবনের তরফ থেকে বারবার বাধা সৃষ্টি করা হয়। 17 ডিসেম্বর সরকার পারমিশন দেয় যে ডিগ্রিগুলোকে অ্যাপ্রুভ করা হবে একটা কনভোকেশনের জন্য। সেখানেও চ্যান্সেলার্স নমিনি প্রেজেন্ট ছিলেন, তিনি সেখানেও সম্মতি জানিয়েছেন, হ্যাঁ কনভোকেশন হবে, ডিগ্রি সব কিছু ভ্যালিডেট করা হয়েছে। 19 তারিখে বিকেলবেলায় উনি একটি পত্রমা পাঠান যে আপনি সমস্ত আজ অবধি বেআইনি কাজ করেছেন, আমাকে না জানিয়ে, আমাকে কিছু জানাননি। উনি জানেন, উনি জেনে শুনে উনি মিথ্যা কথা বলছেন। হি ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য অটোক্রেটিক রেজিম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড নাথিং এলস। আমার মনে হয় আচার্য ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই আচার্য কনভোকেশনের সম্মতি দিয়েছেন এবং আমরা কনভোকেশন। মাস কমিউনিকেশনে যে বিতর্ক ছাত্রদের হয়েছে, নাম্বার কম বেশি হওয়ার ব্যাপার আছে, সেই সমস্যার সমাধান না করে কনভোকেশন করছেন কেন? ছাত্রদের স্বার্থ তো বিলম্বিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক একই কথা চ্যান্সেলর সাহেব বলেছেন যে ছাত্রদের স্বার্থকে সুরক্ষিত না করে কনভোকেশন করা হচ্ছে কেন, এবং রুল মানা হয়নি, তাই তিনি ফার্স্টেডেড। গতবার যে ছবি দেখা গিয়েছিল বুদ্ধদেব সাউ তখনকার উপাচার্য, তিনিও কিন্তু একই পদ্ধতিতে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এবারেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত আচার্য ছাড়াই সমাবর্তন করলেন। ক্যামেরা ফিগুর সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর। এ বলছে ও করবে আর ও বলছে এ করবে। আবাসন দপ্তর এবং কলকাতা পুরসভার মধ্যে দড়ি টানাটানি জের চলছে। এখনো গলফ গ্রিনের বড় অংশে কোনো রকম নিকাশি নালাই তৈরি হয়নি। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলফ গ্রিনের ওই বিস্তীর্ণ এলাকায় কোনো রকম নিকাশি নালার ব্যবস্থা নেই এবং সেখানে 2500 ফ্ল্যাট রয়েছে। 15 থেকে 18,000 বাসিন্দা থাকেন সেখানে। পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি সামনে আনেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, কিন্তু সেখানে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন ওই এলাকায় কাজের দায়িত্ব পুরসভার নয়, আবাসন দপ্তরের। পুরসভার নিকাশি বিভাগের দাবি ওই এলাকায় নির্মাণে ছাড়পত্র দেয় আবাসন দপ্তর, পুরসভার অনুমতি নেওয়া হয় না। পাল্টা আবাসন দপ্তরের দাবি তাদের দায়িত্ব আবাসন তৈরি করা, নিকাশির কাজ নয়। দু দপ্তরের টালবাহানায় তিতিবিরক্ত এলাকার মানুষ। থেকে আমি আছি একদম সুপারিশ সিস্টেম যদি না থাকে না সর্বনাশ। ইন স্পাইট অফ তপন দাশগুপ্তর এফার্টস, তার সত্ত্বেও যেহেতু ড্রেনেজটা নেই আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। টানাপোড়েনের মধ্যে পড়ে আমরা সাধারণ মানুষরা সত্যি সাফার করি। যেটা একটা এক্সাম্পল দিলাম ড্রেনেজটা, আরেকটা হচ্ছে যে রাস্তাঘাট রিপেয়ার নিয়েও একটা টানাপোড়েন হয়। এই বছর দশেক হলো জল এখন মাঝে মাঝেই দাঁড়িয়ে যায়। আগে যেমন প্রচণ্ড এক্সটেন্সিভ রেন হলে সেটা হতো, কিন্তু এখন সামান্য বৃষ্টি হলে পরেই আমরা দেখি এই জায়গাটায় জল জমে যায়, একদম জল জমে যায় মানে একদম সাগর হয়ে যায়, একদম এত জল। এটা একমাত্র আনগেটেড কমিউনিটি, সেখানে কলকাতা পুরসভা থেকে কাজ করাতে পারে হাউজিং বোর্ডকে বলে কলকাতা পুরসভা। আমাদের সার্কেল কমিউনিটি আমি বললামও, যেটা এখন দেখা যাক রাস্তাঘাট রিপেয়ারিং হচ্ছে না দীর্ঘদিন, সেই ব্যাপারগুলো এখন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যেহেতু হাউজিং মিনিস্টার, ওনার কাছেও তুলে ধরব। ড্রেনেজ কানেকশন আছে যেটা করেছিলেন হেলথ মানে যখন দিদেন হাউজিং ডিপার্টমেন্ট, এবং ওগুলো সব ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে হাউজিংয়ের সব কটাই, যেটা কেএমসির আন্ডারে আছে। আমি কারোর কম্পাউন্ডের ভেতরে গিয়ে আমি সার্ভিস দিতে পারি না। সুতরাং হয় উনি অফিসিয়ালি সব কিছু দিয়ে দেবেন হাউজিংকে, শুধু লাইবিলিটিস না তার সাথে অ্যাসেটটাও দিতে হবে, তাহলে আমরা করতে পারবো। আর না হলে যারা এই ডিপার্টমেন্টে আছেন তাদের মন্ত্রীকে বলে নিশ্চয়ই তিনি কনসিডার করবেন। এটা তপনদাকে বললাম। যারা দায়িত্বে রয়েছে না, বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতার কোনোটাই তাদের নেই। এমনি এমনি হয়ে যাবে সমস্ত। বিদ্যার অভাব, বুদ্ধির অভাব, অভিজ্ঞতার অভাব, ফোর্সই করতে পারবে না, দূরদৃষ্টি নেই, কাজ করার যে একটা অনুভূতি এবং যে একটা ইচ্ছা নেই। কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলফ গ্রিন আবাসন এলাকা, যেখানে প্রায় 2500 ফ্ল্যাট রয়েছে, বসবাস করেন 15 থেকে 20,000 মানুষ, কিন্তু সেখানে নেই কোনো মূল নিকাশি নালা। এই জল নিষ্কাশিত কেন হচ্ছে না?
পুরসভা বলছে আবাসন দপ্তর এই কাজ করবে, আবাসন দপ্তর বলছে পুরসভা এই কাজ করবে, আর এই দুটি দপ্তরের টানাপোড়েনে নিত্যদিনের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলছেন, দুটোই যখন সরকারি দপ্তর, সমন্বয় রক্ষা করে কেউ একটা এই নিকাশি নালা তৈরি করুক, কারণ এখানে একের পর এক আবাসনের ছাড়পত্র মিলছে, আবাসন তৈরি হচ্ছে, সাধারণ মানুষ থাকতেও আসছে কিনে, কিন্তু নিকাশি নালা না থাকায় তারাও ভুক্তভোগী হচ্ছে। স্বাভাবিকভাবেই গল্ফ গ্রিন আবাসন এলাকা, যেখানে বহু স্তরে বিভিন্ন বিশিষ্ট মানুষজন থাকেন, সেই জায়গায় কেন এই বেহাল অবস্থা, তা হবার কলকাতার একদম মূল অংশে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাই। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।